সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা WBH টেস্ট পেপারের সকল শর্ট প্রশ্ন আলোচনা করতে চলেছি, যার মধ্যে থাকছে MCQ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা। তাই তোমরা তাড়াতাড়ি করে চটপট খাতা কলম নিয়ে কিন্তু বসে পড়ো এখনই। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের যাদের যাদের WBH এর টেস্ট পেপার রয়েছে তারা প্রথম সেটটি খুলতে পারো, অথবা যাদের নেই তারা কিন্তু স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলি দেখতে পারো। তো চলো আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোন অংশীদারি কারবারে এ ও বি এর মূলধন অনুপাত 1/p:1/q দেওয়া আছে। যখনই তোমরা দেখবে অনুপাতগুলি ভগ্নাংশে দেওয়া আছে, তোমরা কিন্তু চেষ্টা করবে তখনই অনুপাতগুলিকে ভগ্নাংশ থেকে সরানোর। তো আমরা কি করব, সর্বপ্রথম ভগ্নাংশগুলিকে সোজা করে বানিয়ে নেব। এখানে দেখব আমরা নিচে কি কি দেওয়া আছে। নিচে আছে পি আর কিউ, আমরা দুই দিকেই পি কিউ দিয়ে গুণ করে দেব। তাহলে কি হবে, দুদিকে যখন পি কিউ দিয়ে গুণ করা হবে, এখানে কিউ কিউ কেটে গেল, এখানে পি পি কেটে গেল, তো আমার অনুপাত হয়ে গেল কিন্তু Q/P। আর আমাকে বলেছে বছর শেষের লাভ x টাকা হলে বি এর লাভ্যাংশ কত। আমাকে বের করতে বলেছে বি এর লাভ্যাংশ কত। বি এর লাভ্যাংশের জন্য কি করতে হবে, আমাকে বি এর অনুপাতটি দিতে হবে উপরে, আর সব সময় অনুপাতের সমষ্টি দিতে হবে নিচে, কারণ এখানে বছর শেষে মোট লাভ বলে দিয়েছে। যদি মোট লাভ বলে তবে অনুপাতের মোটই দিতে হবে কিন্তু নিচে, অনুপাতের মোট অর্থাৎ যোগফল। তো যোগ করলে হবে পি প্লাস কিউ, আর আমাকে বলেছে এক্স টাকায় কত, তাহলে এক্স দিয়ে গুণ। তো আমার উত্তর হয়ে যাবে কিন্তু px/p+q। আমরা দেখতে পাচ্ছি এটি কোন অপশানে রয়েছে, এটি রয়েছে অপশন বি। অপশন বি হয়ে গেল কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি x² - 5x + k = 7 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক। যখনই আমাকে এরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সর্বপ্রথম আমাকে কি করতে হবে, দ্বিঘাত সমীকরণটিকে ax² + bx + c আকারে সাজিয়ে নিতে হবে। সমান সমান চিহ্নের ডান পাশে কিন্তু শূন্য থাকবে। যেহেতু আমার এখানে সমান সমান চিহ্নের ডান পাশে 7 রয়েছে, তাই প্রথমে আমরা এটিকে সাজিয়ে নেব। তো সাজিয়ে নিলে কি হচ্ছে, এখানে k7টা এদিকে চলে আসলে -7 = 0। এবার আমাকে মনে রাখতে হবে x² এর সাথে যেটা থাকবে কিছু নেই মানে 1, এর মান হয়ে গেল a। x এর সাথে যেটা রয়েছে এখানে -5 রয়েছে, -5 হয়ে গেল কিন্তু b, আর বাকি যে ধ্রুবক সংখ্যাটি রয়েছে, ধ্রুবকটি রয়েছে, সেটি কিন্তু c। আর যখন আমাকে বলবে যে বীজদ্বয় পরস্পরের অনন্যক, আমরা সূত্র বলে দিয়েছিলাম বীজ দুটির সমষ্টি হলো -b/a যদি দুটি বীজ আলফা ও বিটা হয়ে থাকে, এবং বীজ দুটির গুণফল হয়ে গেল c/a। যদি আমাদেরকে বলে বীজগুলি পরস্পরের অনন্যক, তবে মনে রাখতে হবে আমাকে c/a এর মান হবে 1। তো এই ক্ষেত্রে c এর জায়গায় কি আছে, k-7, আর এর জায়গায় কত আছে 1। তো =1 করলে আমরা পেয়ে যাচ্ছি k-7 1 × 1 1, তাহলে k = 1, -7 এদিকে চলে গেলে +7 = 8। তো সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে গেল অপশন বি। পরের প্রশ্নটি বলে দিয়েছে, কোন বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মধ্যে পার্থক্য কত। আমরা কিন্তু এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজ বানিয়ে নিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের ভেতরে কিন্তু একটি চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি অবশ্যই বৃত্তের মধ্যে টাচ হতে হবে। তো আমাকে একটি কোণ বলে দিয়েছে 1 অনুপাতগুলি, আরেকটি 2, আরেকটি 3, আমরা পরেরটা জানি না। এবার আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি কিন্তু বিপরীত কোণগুলির, যেমন এই 1 আর এই 3 এরা বিপরীত কোণ, এদের সমষ্টি হয়ে যাবে কিন্তু 180 ডিগ্রি। আর যদি অনুপাত দেওয়া থাকে, যখনই দেখবে তোমরা অনুপাত দেওয়া আছে, তোমরা চাইলে সেটাকে ধরে নিতে পারবে। তো 1টাকে আমি ধরতে পারি x, আর এটাকে আমরা কি ধরবো 3x। এদের সমষ্টি কত হবে, এখনই বললাম 180। তো যোগ করলাম 180, এখান থেকে আমি x এর মান কত পাচ্ছি, x = এখানে 4x হয়ে গেল 180, x এর মান কিন্তু পেয়ে যাচ্ছি 180/4। 180/4 করলে আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তো x এর মান পেলাম 45 ডিগ্রি, কিন্তু আমাকে এখানে জিজ্ঞাসা করেছে প্রথম ও তৃতীয় কোণের মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল। প্রথম কোণটি x এবং তৃতীয় কোণটি হলো 3x। তো বিয়োগ করলে কত হবে, 3x - x অর্থাৎ 2x, তার মানে 2 × 45, কারণ x এর ভ্যালু আমরা পেয়ে গেছি 45। তো 2 দিয়ে 45কে গুণ করলে হয়ে যাচ্ছে কিন্তু 90 ডিগ্রি। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 90 ডিগ্রি।
পরের প্রশ্নটি বলে দিয়েছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা এর বৃহত্তম মান কত। আমরা জানি সাইন থিটার বৃহত্তম মান হলো কিন্তু 1, সেটা কত ডিগ্রির, 90 ডিগ্রির। আর কসের ক্ষেত্রে কিন্তু কস থিটারও বৃহত্তম মান হলো 1, কিন্তু সেটা 0 ডিগ্রির মান। এবার আমাদের কাছে অপশন থাকছে, আমি হয় 90 ডিগ্রি বসিয়ে চেক করব, না হয় 0 ডিগ্রি বসিয়ে চেক করব। যদি আমি 90 ডিগ্রি বসিয়ে চেক করে দেখি তখন কি হবে, তো 5 সাইন 90 ডিগ্রির মান কত হয়ে যাবে 1, আর 3 কস 90 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মান হয়ে যাচ্ছে 0, তাহলে এটার আমি উত্তর পাচ্ছি 5, আর এটা 0 হয়ে গেল, তাহলে 5ই হবে। আর যদি 0 ডিগ্রি বসাই তখন আমরা কি পাচ্ছি, তখন পাচ্ছি আমরা 5 সাইন 0 ডিগ্রির মান কিন্তু হয়ে যায় 0, প্লাস 3 কস 0 ডিগ্রির মান হয়ে যায় 1 সমান সমান 3। তো আমরা কখন বৃহত্তম মান পেলাম, 90 ডিগ্রির ক্ষেত্রে, আর সেটি কত 5। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5, কারণ আমাকে এখানে বৃহত্তম মানটি জিজ্ঞেস করেছিল। পরের প্রশ্নটি বলে দিয়েছে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, তার মানে s ইকুয়ালস টু বক্রতলের ক্ষেত্রফল, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু হয়ে থাকে 4 পাই r স্কোয়ার। তোমরা যারা যারা এখনও কিন্তু সূত্র জানো না তারা অতি শীঘ্রই সূত্রগুলি মুখস্থ করে নেবে। এবং বলে দিয়েছে আয়তন v, আয়তনের সূত্র হলো 4/3 পাই r কিউব। এবার আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, এস কিউব মাইনাস ভি স্কোয়ার, তার মানে আমাকে এস এর কিউব দিতে হবে, এস এর যে মানগুলি রয়েছে সবগুলির কিউব করতে হবে, অর্থাৎ আমি 3 বার করে লিখে দিতে পারি। যেটা আছে পাইয়ের আমি কিউব দিয়ে দিলাম, আর এখানে অলরেডি স্কোয়ার রয়েছে তার উপরে যদি কিউব দেই অর্থাৎ 3 দেই, 2 3 কত হয়ে যাবে 6 হয়ে যাবে, তো আমি 6 বসিয়ে দিলাম। নিচে হয়েছে ভি স্কোয়ার অর্থাৎ 4/3 ইন্টু 4/3 স্কোয়ার, আর এই ক্ষেত্রে আমি আবার সেম একই রকম পাই স্কোয়ার লিখে দিলাম। আবার এখানে আর এর ওপর অলরেডি 3 রয়েছে, আরও 2 দিলে কত হয়ে যাবে, আর এর ওপরে 6 হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে r6 কেটে গেল, 4 4 4 4 কেটে গেল, পাই এখানে 3টা রয়েছে, এখানে 2টা রয়েছে, 3টার মধ্যে 2টো কেটে গিয়ে একটা পাই পড়ে রয়েছে। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 4 আর পাই পড়ে রয়েছে, নিচে কত পড়ে রয়েছে 1/3 গুণ 3। তো অর্থাৎ এটি কি হয়ে গেল 4 পাই, আমরা যদি এই ভাগটাকে গুণ করে দিই উল্টে যাবে, তার মানে 3 ইন্টু 3 চলে যাবে উপরে, 3 3 9, 9 4 36 পাই হয়ে যাবে কিন্তু আমার সঠিক উত্তর। আমরা দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে 36 পাই। পরের প্রশ্নে আমাকে প্রদত্ত তথ্যের মধ্যমা জিজ্ঞেস করেছে। যখনই তোমাদেরকে প্রশ্নে মধ্যমা জিজ্ঞেস করবে তখন তোমাদের তথ্যটিকে হয় ঊর্ধ্বক্রমে না হয় অধক্রমে কিন্তু সাজিয়ে নিতে হবে। তো আমি প্রথমে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কত হবে 4 6 7 9 10 11 18 20। এবার আমি দেখব এখানে কটি পদ রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টি পদ রয়েছে। আমাকে দেখতে হবে যতগুলি পদ সংখ্যা সেটি জোড় নাকি বিজোড়। যদি জোড় হয়ে থাকে তাহলে মাঝের যে দুটি পদ থাকবে সেই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাঝে আছে কি 9 আর 10, অথবা তোমরা চাইলে 8টিকে 2 দিয়ে ভাগ করে 4, তাহলে 4 নাম্বার পদ আর এর সঙ্গে 1 যোগ করে 5 নাম্বার পদ, এর গড় বের করলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে 4 নাম্বার পদ রয়েছে 9 আর 5 নাম্বার পদ রয়েছে 10। তো আমাকে কি করতে হবে 9 যোগ 10 করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে কারণ দুটি পদ, তাহলে 19কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কিন্তু 9.5। কোথায় রয়েছে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্নটি শূন্যস্থান দেওয়া রয়েছে, বলেছে 5 বছর পরে সুদ ও আসলের অনুপাত 3:10 হলে বার্ষিক সুদের হার কত। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কিন্তু সূত্রটি হয়েছিল I = PTR/100। যেহেতু এখানে সুদ আর আসল কাটাকাটি চলে যাবে তাই আমরা চাইলে সরাসরি কিন্তু মান বসিয়ে দিতে পারি, অর্থাৎ সুদের জায়গায় বসিয়ে দিলাম 3, আসলের জায়গায় বসিয়ে দিলাম 10, কারণ প্রশ্নে কিন্তু দেওয়া আছে সময় আমাকে বলে দিয়েছে 5 বছর, আমাকে সুদের হার জিজ্ঞেস করেছে তো আমি জানি না, আরই বসিয়ে দিলাম, নিচে 100 দিলাম। এবার আমি এখানে 0 0 কেটে দিলাম, 5 2 10। তো এই ক্ষেত্রে কি হলো 3 = r/2। আমাকে জানতে চেয়েছে r এর মান, তাহলে 2টাকে ওইদিকে নিয়ে চলে যেতে হবে, 2 এদিকে ভাগ আছে ওইদিকে গুণ করে দিলে হয়ে যাবে 3 2 6%। তো আমার সঠিক উত্তর হয়ে গেল 6%, এখানে শূন্যস্থানে হয়ে যাবে 6।
পরের প্রশ্নটি বলে দিয়েছে x/5 = y/3 = z/7 = x-3y + z/p। এই প্রশ্নটি করার একটা সহজ কিন্তু উপায় রয়েছে। আমরা কি করতে পারি, উপরে রয়েছে x-3y + z, আমাদেরকে কি করতে হবে, নিচেও সেম একই রকমভাবে মানগুলি বসিয়ে দিতে হবে। শুধুমাত্র এখানে দেখতে হবে x এর নিচে কত আছে, 5, তো শুধু এখানে x আছে, তো আমরা এখানে 5 বসালাম। এখানে -3 আছে, -3 বসালাম। y আছে, y এর নিচে কত ছিল, 3, আমি এখানে পাশাপাশি মানে গুণ করে দিলাম y এর মানটিকে। z এর নিচে রয়েছে 7, এখানে প্লাস ছিল, আমি প্লাসে দিয়েছি, চিহ্নর কোনো পরিবর্তন করিনি। তাহলে কি হচ্ছে, x-3y + z বাই, এখানে আমি যদি ক্যালকুলেশন করি 5 - 9 + 7, অর্থাৎ এখানে নিচে যোগ বিয়োগ করলে কত হচ্ছে, 7 × 5 = 12, 12 থেকে 9 চলে গেলে কিন্তু হয়ে যাচ্ছে আমার 3। তো আমার এটা হয়ে গেল নিচে 3, কিন্তু এখানে নিচে দেওয়া ছিল p, অর্থাৎ p এর মান কিন্তু হয়ে যাবে 3। তাহলে সঠিক উত্তর হবে 3, আমাদের শূন্যস্থানে হয়ে যাবে 3। পরের প্রশ্নটি আমাকে বলে দিয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, অর্ধবৃত্তের থেকে বড় এই টাইপের একটা ছবি হবে। আমরা যদি এটাকে কানেক্ট করে দিই, এটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, আর এখানে যদি আমরা বৃত্তের উপরে কোনো বিন্দু নিয়ে নিই, সেটা হবে কিন্তু বৃত্তস্থ কোণ। যেহেতু কেন্দ্রস্থ কোণ সবসময় 180 ডিগ্রির থেকে ছোট হবে, তার মানে বৃত্তস্থ কোণ কী হবে, এর অর্ধেক হবে। এটিও সবসময় কী হবে, 90 ডিগ্রির থেকে ছোট হবে। তো 90 ডিগ্রির থেকে ছোট কোণগুলিকে কিন্তু আমরা বলি সূক্ষ্ম কোণ। তো এই ক্ষেত্রে বৃত্তস্থ কোণটি হয়ে যাবে সূক্ষ্ম কোণ। পরের প্রশ্নটি বলেছে যদি থিটার মান 0 থেকে বড় 45 থেকে ছোট হয়, তাহলে থিটার মান আমরা এই ক্ষেত্রে ধরে রাখতে পারি যে 30 ডিগ্রি হতে পারে। তখন আমাকে বলেছে cos থিটা আর sin থিটার মধ্যে কে বড় কে ছোট হবে। তো cos 30 ডিগ্রির মান কত হয়ে থাকে, cos 30 ডিগ্রির মান কিন্তু হয়ে থাকে √3/2, আর sin 30 ডিগ্রির মান হয়ে থাকে 1/2। যেহেতু √3 1 এর থেকে বড়, তাই কিন্তু এখানে cos থিটার মান sin থিটার থেকে বড় হবে। তাহলে আমার এখানে কিন্তু হয়ে যাবে cos থিটা > sin থিটা। পরের প্রশ্নটি আমাকে বলে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, অর্থাৎ এটি হয়ে যাবে 4 সেন্টিমিটার, এবং উচ্চতা বলে দিয়েছে 6 সেন্টিমিটার হলে যে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত। এই ক্ষেত্রে সবথেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটি হলো এরকম কর্ণ বরাবর। তো এই ক্ষেত্রে আমরা দেখছি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। যেহেতু ব্যাসার্ধ 4, আমরা যদি এদিকে বাড়িয়ে দেই, এটাও কত হয়ে যাবে 4, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হয়ে গেল কিন্তু আমার 8, আর এখানে রয়েছে 6। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার একটি বাহু 6, একটি 8। আমাকে অতিভুজ জিজ্ঞেস করেছে কত হবে। আমরা জানি অতিভুজ সমান সমান হয়ে থাকে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার। তাহলে আমার কত হচ্ছে, এখানে 6 এর স্কোয়ার 36, 8 এর স্কোয়ার 64, যোগ করলে হয়ে যাবে √100। √100 মানে কি 10 10 100 হয়, তো 10 হয়ে গেল কিন্তু আমার উত্তর। তো উত্তর হবে 10 সেন্টিমিটারের দণ্ড রাখা যাবে। উত্তর হয়ে যাবে 10 সেন্টিমিটার। এই দণ্ডটির দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। পরের প্রশ্ন বলে দিয়েছে সামেশন i = 1 to 20 xi - 5 = 10 যদি হয়ে থাকে, তবে x বারের মান কত জিজ্ঞেস করেছে। তো আমরা এই ক্ষেত্রে বলেছিলাম আমরা কি করতে পারি, সামেশন xi দিতে পারি, 20 সঙ্গে 5 শুধু গুণ করে দিতে হবে, 20 5 হয়ে যাবে 100 = 10। এই ক্ষেত্রে xi কত হয়ে যাবে, 10, 100টা ওইদিকে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস করলে হয়ে যাবে 110। আমাকে যখনই জিজ্ঞেস করেছে x বারের মান কত, x বার মানে হলো xi বাই হবে n এর সর্বোচ্চ মান বা n। তো এই ক্ষেত্রে সামেশন xi আমার বেরিয়ে গেছে 110। এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে 20, তো আমি এখানে 20 বসিয়ে দিলাম, 0 0 কেটে গেল, 11কে 2 দিয়ে ভাগ করলে হয় 5.5। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5.5। পরের প্রশ্নগুলি হলো সত্য মিথ্যার ব্যাপারে। আমাকে প্রথম প্রশ্ন বলে দিয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকার 2 বছরের সুদ 105 টাকা হবে। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে a = p × 1 + r/100 to the power n হয়ে থাকে। এখানে আমার বলেছে 500 টাকার সুদের হার বলে দিয়েছে কিন্তু 10%, নিচে 100, আমাকে বলে দিয়েছে 2 বছরের। 0 0 কেটে গেল, এখানে হয়ে গেল 500। এখানে যদি আমি করি 10, 10-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 11। যেহেতু স্কোয়ার ছিল, আমি এটিকে দুবার লিখে দিলাম। তো এখানে নিচে 2টা শূন্য, উপরে 2টা শূন্য কেটে দিলাম।
তো 11 গুণ করলে 121 হয়, তার সঙ্গে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। এই ক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে 5 একে 5, 5 দুগুণে 10, আর 5 একে 5 6। তো আমার এই ক্ষেত্রে সুদ কত? আসল ছিল 500 টাকা, অর্থাৎ 605 টাকা সুদে আসলে। ছিল অর্থাৎ সুদে আসলে। এখান থেকে যদি আমি 500 টাকা বিয়োগ করে দেই তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে 105। তো সুদ হচ্ছে 105, আর আমাকে সুদ 105 বলে দিয়েছে, অর্থাৎ এটি হবে কি সত্য। প্রথম উত্তরটি হয়ে গেল সত্য। তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি দেখছি আমরা। পরের প্রশ্নটি বলেছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 এবং বীজ দুটির অনুপাত বলেছে 2:3। যদি আমাদের বীজ দুটি জানা থাকে তখন আমরা সমীকরণ লিখতে পারি এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, যখন আলফা ও বিটা হলো দুটি বীজ। তো আমাকে যেহেতু বলে দিয়েছে বীজ দুটির অনুপাত 2:3, তো আমরা যদি এখানে একটা 2 একটা 3 ধরে নেই তখন আমার কি হচ্ছে, তার মানে 2 + 3 সমান সমান, তুলনা করলে কি পাচ্ছি, এখানে মাইনাস পি দেওয়া আছে মাইনাস পি, আর এই ক্ষেত্রে তুলনা করলে কি পাচ্ছি 6 ইকুয়ালস টু কিউ। তো এইবার আমাদের প্রশ্নে যেটা বলেছে তার সঙ্গে আমরা একটু তুলনা করি বাম পক্ষ আর ডান পক্ষ। বাম পক্ষে বলে দিয়েছে 6p স্কোয়ার, 6p স্কোয়ার মানে পি এর মান তো পেয়ে গেছি আমরা এখান থেকে 5, তাহলে এখানে পি এর মান হবে -5, কারণ মাইনাসটা ওইদিকে চলে গেলে কিন্তু হচ্ছে পি সমান সমান এখানে -5। তো -5 এর স্কোয়ার করলে পাবো আমরা 6 × 25। আর ডান পক্ষে কি দেওয়া আছে? ডান পক্ষে দেওয়া আছে 25 কিউ মানে 25, কিউ এর মান পেয়ে গেছি আমরা কিন্তু 6। তো দুই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা 25 × 6 বেরোচ্ছে, বাম পক্ষ আর ডান পক্ষ দুটোতেই। তার মানে কি এটি সত্য দেওয়া আছে, তো আমাদের এটা হয়ে যাবে সত্য। পরের প্রশ্নটি আমাকে বলেছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থিত। আমরা জানি ত্রিভুজ যদি কোণ ভেদে দেখি 3 প্রকারের হয়ে থাকে। একটি হলো সূক্ষ্মকোণী, আরেকটি হলো কি সমকোণী অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি হয়ে থাকবে, একে বলা হয় সমকোণী। এবং আরও একটি হয় সেটি হলো স্থূলকোণী, যার একটি কোণ হয়ে থাকে 90 ডিগ্রির থেকে বড়, তাকে বলি আমরা স্থূলকোণী। যেমন এখানে আমি 120 ডিগ্রি এটা ধরে নিতে পারি, যে কোনো হতে পারে 90 ডিগ্রির থেকে বড়। তো এই 3 ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় কোথায় হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কিন্তু হবে ত্রিভুজের ভেতরে। পরিকেন্দ্র অর্থাৎ যদি আমরা ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলিকে যোগ করে একটা বৃত্ত বানাই, সেই বৃত্তের যে কেন্দ্র সেটাকে বলে পরিকেন্দ্র। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পরিকেন্দ্র হয় ভেতরে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি হয়ে যায় কিন্তু অতিভুজে, আর যদি স্থূলকোণী ত্রিভুজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরিকেন্দ্র হয়ে যায় ত্রিভুজের বাইরে। তো এই ক্ষেত্রে আমাকে বলেছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে হবে, তাহলে এটা হয়ে গেল কিন্তু একদম ভুল, কারণ আমরা এখনই দেখলাম স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র হয় ত্রিভুজের বাইরে, তো এটি হবে মিথ্যা। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে cos 1 রেডিয়ান লেস দ্যান cos 1 ডিগ্রি। আমরা জানি 1 রেডিয়ান মানে হচ্ছে 180/π। তো এই ক্ষেত্রে কি হয়, যদি আমরা ডিগ্রিতে দেখি তখন cos 1 রেডিয়ান cos 1 ডিগ্রির থেকে বড় হয়ে যায় যদি ডিগ্রিতে দেখি, কিন্তু আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর যত দূরে যেতে থাকে মানে ডিগ্রি যত বাড়তে থাকে তত কসের মান কিন্তু কমতে থাকে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে ডিগ্রির মান বাড়ছে, তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এর মান আরও কমে যাবে। তাহলে cos 1 ডিগ্রি হলো কিন্তু বড়, কারণ cos 0 ডিগ্রির মান 1, সেটি হলো বৃহত্তর, 0-র কাছাকাছি আছে 1, তো cos 1 এর মান কিন্তু হয়ে যাবে এই ক্ষেত্রে বড়। তো এটি আমার সত্যই দেওয়া আছে, এটি হয়ে যাবে সত্য। পরের প্রশ্নটি বলে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি a। আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে x y z ধরে নিই, তার মানে x + y + z = দেওয়া আছে a, এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয়ে থাকে কিন্তু 2 × xy + yz + za। এটি আমাকে বলে দিয়েছে b। তো আমাকে জিজ্ঞেস করেছে কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √x² + y² + z², আর x² + y² + z² এর মান হয়ে যাবে কিন্তু x + y + z তার স্কোয়ার মাইনাস 2xy + yz + za। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
এর মান কিন্তু এ, তো আমি এখানে বসিলাম এ স্কোয়ার, আর এখানে এর মান হয়ে গেল বি, তো এখানে বি, তো এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি, তো এটিও হয়ে গেল সঠিক উত্তর অর্থাৎ সত্য। পরের প্রশ্নটি আমাকে বলে দিয়েছে প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড় কত। 10টি অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু জিরো আসবে। অনেকে কি করে 1 থেকে শুরু করে 10 অবধি চলে যায়, তখন কিন্তু ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে কি হবে 0 1 2 3 ডট 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 করে 9 অবধি হবে, কারণ শূন্য নিয়ে টোটাল 10টি অখণ্ড সংখ্যা হলো। এবার বলেছে এতগুলি সংখ্যার গড় কত। তো আমরা বলেছিলাম এদের মোট কি করে বের করব, শেষের সংখ্যার সাথে তার পরের সংখ্যা গুণ করব আর 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মোট পেয়ে যাচ্ছি। তাহলে 2 5 10, এখানে হলো 5 নং 45 হলো মোট, আর এখানে সংখ্যা কটি 10টি। তো আমাকে গড় বের করতে হলে কি করতে হবে, মোটটিকে 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 45/10, উত্তর হয়ে যাবে 4.5, কিন্তু আমার প্রশ্নে বলে দিয়েছে 5.5, তো এই ক্ষেত্রে এটি হবে মিথ্যা। প্রথম সেট আমাদের শেষ হয়ে গেছে, আমরা পরবর্তী সেটের মধ্যে চলে গেলাম। এবার প্রশ্ন আমাকে বলে দিয়েছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2r% হ্রাস পেলে 2n বছর পর মেশিনের মূল্য কত হবে। এই ক্ষেত্রে আমরা সূত্র জানি p × 1 - r/100 তার পাওয়ারে n হয়ে থাকে, কিন্তু এখানে আমাকে বলেছে বর্তমান মূল্য 2p, অর্থাৎ p এর জায়গায় আমাকে বসাতে হবে 2p, 1 - সুদের হার বা আমাকে হ্রাসের হার বলে দিয়েছে এখানে 2r, তো 2r বসালাম, নিচে 100 ছিল 100 দিলাম। এখানে সময় বলেছে 2n বছর, তো 2n দিতে হবে। তো আমি যদি 2 দিয়ে কেটে দিই এই ক্ষেত্রে হয়ে গেল 50, তো আমার হচ্ছে 2p 1 - r/50 তার উপরে 2n। এটি কোন অপশানে রয়েছে, এটি রয়েছে কিন্তু অপশন ডি, তো অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে p + q = √13 এবং p - q √5 হলে p² + q² এর মান কত হবে। তো আমরা এই ক্ষেত্রে সরাসরি মান বের করতে পারবো না, কিন্তু আমরা সূত্র জানি 4ab এবং 2 × a² + b² এর। তো আমরা এখানে লিখলাম 4pq আর 2 × p² + q², কিন্তু 4 আর 2 তো উপরে ছিল না, আমরা জোর করে নিয়েছি, তাই নিচেও কিন্তু 4 × 2 দিতে হবে। তো এই ক্ষেত্রে 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র হলো p + q, অর্থাৎ a + b² - a - b²। তো a আর b এর বদলে এখানে pq আছে, pq দিয়ে দিয়েছি। আর 2 × a² + b² এর সূত্র কি, 2 × a² + b² এর সূত্র কিন্তু হয়ে থাকে a + b² মানে p + q² প্লাস p - q², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নিচে 4 × 2 = 8। তো এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি p + q এর মান প্রশ্নে আমাকে বলে দিয়েছে √13। আমি যদি মান বসিয়ে দিই √13 তার স্কোয়ার মাইনাস এর মান বলে দিয়েছে √5 তার স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে ছিল ব্র্যাকেটে রেখে দিলাম। পরেরটা একই রকমভাবে √13 তার স্কোয়ার প্লাস √5 তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, নিচে ছিল 8 দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে সমাধান করলে কত হচ্ছে, সমাধান করলে হয়ে যাচ্ছে কিন্তু 13² 13 - 5, আর এই ক্ষেত্রে 13 + 5 আর নিচে 8। তো 13 থেকে 5 গেলে 8 ইন্টু এখানে যোগ করলে হচ্ছে 18/8, 8 কেটে গেল, উত্তর হয়ে গেল আমার 18। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 18, যেটি তোমাদের অপশন এতে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যার লম্ব দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক হয়ে থাকে। আমরা এই ক্ষেত্রে ব্যাসার্ধটা OB লিখেছি, ব্যাসার্ধ যদি হয় x, তবে বলেছে কেন্দ্র থেকে দূরত্বটা এর অর্ধেক অর্থাৎ x/2। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজের আমরা নিচের বাহুটা জানি না। সমকোণী ত্রিভুজের যে কোনো বাহু বের করার সূত্র হলো অতিভুজ স্কোয়ার √ অতিভুজ স্কোয়ার মাইনাস যে বাহুটা দেওয়া থাকবে তার স্কোয়ার। যেহেতু সমকোণের বিপরীত বাহুটি হলো অতিভুজ, তার মানে x হয়ে গেল অতিভুজ, বা আমরা এখানে ছোট করে ত্রিভুজটা যদি বানিয়ে নেই, এই ক্ষেত্রে এটা অতিভুজ, এটা x, এটা x/2। আমাকে এটা জানতে চেয়েছে, তো এটা কি হবে √ যেটা বললাম অতিভুজ স্কোয়ার মাইনাস যে বাহুটা দেওয়া আছে তার স্কোয়ার। তো আমরা এটা যদি সমাধান করি তাহলে কি পাচ্ছি x², এখানে x², 2 এর স্কোয়ার করলে 4 পাবো। তো আমরা নিচে ভেতরে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি 4x² - x²। তো এই ক্ষেত্রে
হয়ে যাচ্ছে 3x²/4। আমরা স্কোয়ার আর রুট কেটে দিতে পারি, কিন্তু √3 থেকে যাচ্ছে, তাহলে x, আর এখানে 4-এর রুট হয়ে গেল কিন্তু 2। তো এটি কি পেলাম? আমরা এইটুকু অংশ পেলাম, যে জ্যায়ের অর্ধেকটুকু পেলাম। তাহলে আমার সম্পূর্ণ জ্যা কত হবে? সম্পূর্ণ জ্যা বের করার জন্য আমাকে কি করতে হবে? একে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি √3x/2 একে 2 দিয়ে গুণ করে দিই, 2 কেটে গেল, √3x হয়ে গেল আমার উত্তর। কারণ আমরা জ্যায়ের কিন্তু অর্ধেক অংশটুকু, এই অংশটুকু বের করেছিলাম। আর জ্যায়ের সম্পূর্ণ দৈর্ঘ্য বের করার জন্য তাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। তো আমার সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন ডি। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণটি হলো 90 ডিগ্রি এবং বিসি বলে দিয়েছে এ, আর সিএ বলে দিয়েছে বি, এবং এবি বলে দিয়েছে সি হলে 10A প্লাস 10C এর মান কত? আমরা জানি 10 হলো কিন্তু লম্ব বাই ভূমি। তো যখন 10A অর্থাৎ এই কোণটিকে নিব, আমরা যখন এই কোণটিকে নিব, তখন এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। কারণ কোণের সঙ্গে যেটা লেগে থাকে সেটাই হলো ভূমি। তো এখানে হবে A/C। আর পরে যখন আমরা সি কোণটাকে নিব, তো কোণের সঙ্গে যেটা লেগে থাকে এটা ভূমি, তার মানে তখন এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব, তখন হয়ে যাবে তাহলে এখানে B/A। তো আমরা যদি এটা যোগ করি কি পাচ্ছি? এখানে লসাগু হয়ে গেল AC, কোণাকুণি গুণ করলে A², আর সরি, আমার লম্ব হয়ে যাচ্ছিল কিন্তু এইটি, কারণ এটা তো অতিভুজ হয়ে যাচ্ছে, তো এটা হবে এখানে সি। তো সি গুণ করলে হবে C²। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার মানে B² সমান কি হবে? A² প্লাস C²। তো এখানে A² প্লাস C² আছে, তো আমরা এর বদলে লিখে দিতে পারি B²/AC। তো B²/AC কোথায় আছে? B²/CA, একই ব্যাপার, অপশন বিতে রয়েছে কিন্তু। তো অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। তোমরা সবাই কিন্তু ভিডিওটিকে পজ করে খাতায় উত্তরগুলি লিখে নেবে। এবার পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটিতে বলে দিয়েছে একটি গোলকের আয়তন 4/3πr³ বলেছে গোলকটিকে ক্ষুদ্রতম আয়তন বিশিষ্ট একটি ঘনকের মধ্যে প্রবেশ করালে, অর্থাৎ আমরা যদি এখানে দেখি একটা ঘনক রয়েছে, তার মধ্যে যদি একটা গোলক রাখতে চাই, এইভাবে যদি আমরা একটা গোলক রাখতে চাই, তো ঘনকের যেটি বাহুর দৈর্ঘ্য সেটি কিন্তু হয়ে যাবে গোলকের ব্যাস। তো এই ক্ষেত্রে আমাকে বলেছে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কত? তো ঘনকের আয়তনের সূত্র, ঘনকের আয়তন হলো যদি বাহুর দৈর্ঘ্য a হয়ে থাকে তবে a³, আর বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ব্যাস হয়ে গেল মানে 2r হয়ে গেল a, আর বৃত্তের তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাচ্ছে? a/2। তাহলে গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন হয়ে যাবে আমার 4/3πr³। তো আর হচ্ছে a/2 তার কিউব। তো এবার আমাকে জিজ্ঞেস করেছে তাদের অনুপাত কত। তাহলে আমি যদি অনুপাত করে দেই, তাহলে অনুপাত চিহ্ন করে দিয়ে এখানে বসে দিলাম 4/3π, আর এখানে a³ 2 এর কিউব হয়ে যায় 8। তো আমরা এখানে দেখতে পাচ্ছি a³ কেটে যাচ্ছে, 4 2 8 হচ্ছে। তাহলে এখানে 1:, পরে রয়েছে উপরে পাই, নিচে 3 দুগুণে 6। তো আমরা জানি অনুপাত মানে কিন্তু ভাগ, অনুপাতটিকে যদি আমরা গুণ করে দেই তাহলে এটি উল্টে যাবে, তাহলে 6/π। তো হলো 6/π মানে কিন্তু 6:π। এটি কোথায় রয়েছে? আমাদের রয়েছে অপশন সিতে। তো অপশন সি হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্নটি বলে দিয়েছে আমাকে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির গড় যদি 1 বাড়ানো হয় তাহলে 15 স্থানে কত বসানো যাবে? আচ্ছা, আমরা প্রথমে সংখ্যাগুলির মোট বের করে নিই। যদি আমরা মোট বের করি, সবগুলো সংখ্যাকে যোগ করে দিই, 9 + 12 + 15 + 18 + 20 + 22, তবে যোগফল কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 96। আর আমরা গড় যদি বের করতে চাই তাহলে 96, এখানে কটি সংখ্যা রয়েছে? 6টি সংখ্যা রয়েছে, 6 দিয়ে ভাগ করতে হবে, কাটাকাটি করলে হচ্ছে 6 কে 6, 6 6 36, তাহলে আমার গড় হয়ে গেল 16।
কিন্তু আমাকে বলেছে গড় যদি 1 বাড়ানো হয়, অর্থাৎ গড়টাকে যদি আমরা 1 বাড়িয়ে দিই তাহলে গড় হয়ে যাবে 17। গড় যদি 17 হয় তাহলে এবার এই ক্ষেত্রে মোট কত হয়ে যাবে? 17। সংখ্যা ছিল কটি? 6টি। তাহলে 6 দিয়ে গুণ করলে 6 7 42, হাতে আছে 4, 7 6 কে 6, 6 4 0, 110 হয়ে যাবে মোট। তো দেখতে পাচ্ছি আগের সংখ্যা থেকে এটি কতটা বড়? এখানে হচ্ছে আমাদের 6 বড়। তাহলে যেখানে 15 আছে তার সঙ্গে 6 বাড়ানো যাবে, 6 বাড়ালে কত হবে? 15 6 21। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি 21। তাহলে আমরা কি বলতে পারছি যে 15 স্থানে আমরা 21 বসাতে পারবো। পরের প্রশ্নটাই বলে দিয়েছে যেসব ব্যক্তি ব্যবসার শ্রম ও মূলধন নিয়োগ করে তাদেরকে কি বলা হয়? যারা ব্যবসার মধ্যে মূলধন নিয়োগ করে তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে অংশীদার। তো আমাদের এটার উত্তর হয়ে যাবে কিন্তু অংশীদার। 2 নম্বরে আমাদেরকে কি বলে দিয়েছে? 2 নম্বরে বলেছে 1/a 1/b 1/c 1/x সমানুপাতি হলে। সমানুপাতি যদি হয়ে থাকে তখন মনে রাখতে হবে প্রথম আর শেষের পদ, প্রথম আর শেষের বা চতুর্থ পদ এর গুণফল দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে প্রথমে দেওয়া আছে 1/a, শেষে দেওয়া আছে 1/x সমান সমান মিডিলের যে দুটো আছে তাদের গুণফল হবে। তাহলে এই ক্ষেত্রে গুণ করলে 1/ax, এই ক্ষেত্রে 1/bc। যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে হচ্ছে ax সমান সমান bc, এই ক্ষেত্রে x এর মান হয়ে যাচ্ছে bc/a। তো আমাকে জিজ্ঞেস করেছে x এর মান কত? x এর মান হয়ে যাবে bc/a। পরের প্রশ্ন বলে দিয়েছে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের লম্ব দূরত্ব কত? একটা যদি বৃত্ত হয় তার যদি কেন্দ্র হয়, কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায় তাকে বলা হয় বৃহত্তম জ্যা বা ব্যাস বলা হয়। তো কেন্দ্র দিয়েই চলে যাচ্ছে বৃহত্তম জ্যা, তাহলে এদের মধ্যে দূরত্ব কি হবে? এদের মধ্যে তো দূরত্ব হবেই না, এদের মধ্যে লম্ব দূরত্ব হয়ে যাবে কিন্তু আমার 0। তো এই ক্ষেত্রে আমরা লিখব 0। পরের প্রশ্ন বলে দিয়েছে একটি বৃত্তের চাপ ও ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হলে, অর্থাৎ একটা যদি আমরা বৃত্ত আঁকাই, এই ক্ষেত্রে বৃত্তের যে ব্যাসার্ধ মানে এটা যদি আর হয়, এখানে যে বৃত্তের চাপ মানে বৃত্তের এইটুকু অংশ, সেই অংশটুকুর দৈর্ঘ্য বলে দিয়েছে আর। তবে বলেছে কেন্দ্রে যে কোণ তৈরি হয় তার মান কত? কেন্দ্রে কোণ হয় বৃত্তচাপ বাই ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটির মানেই যেহেতু আর দেওয়া আছে, তো r/r সমান সমান করলে 1 রেডিয়ান হয়ে যাবে আমাদের উত্তর। তোমরা যারা জানো না বৃত্তীয় কেন্দ্রের কোণের মান সূত্র কি, সেটি হলো থিটা সমান সমান বৃত্তচাপের দৈর্ঘ্য মানে বৃত্তচাপ তাকে ভাগ করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে, নিচে হবে ব্যাসার্ধ। তোমরা এটিভাবে করে নিতে পারো। পরের প্রশ্ন বলে দিয়েছে একটি আয়তঘনকের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি কিভাবে রাখা যাবে? একটা আয়তঘনক যদি থাকে, আয়তঘনকের কর্ণ বরাবর যে সর্বোচ্চ অর্থাৎ লম্ব বা লম্বা যে দণ্ডটা হবে সেটাকে রাখা যাবে কর্ণ বরাবর, এই কোণা থেকে এই কোণা অবধি, এর থেকে বড় কোনো দণ্ড রাখা যাবে না। তো উত্তর হয়ে যাবে এটা কর্ণ বরাবর। পরের প্রশ্নটি বলে দিয়েছে 1/n সামেশন i = 1 to n, এখানে x - x বারের মান কত হবে? এই ক্ষেত্রে সবসময় কিন্তু এদের বিচ্যুতির মান হয়ে যাবে 0। যদিও আসলে এখানে কি হবে 1/n, এখানে সামেশন i = 1 to n হবে এখানে xi - x বার। যদি আমরা এটাকে করি তাহলে এখানে 1/n ব্র্যাকেট দিলে সামেশন xi, এটা n হবে -nx বার। তো আমরা যদি এটাকে আরও করি তাহলে হবে সামেশন xi/n -nx বার বাই n, n কাটা, আর এই ক্ষেত্রে সামেশন xi/n মানে কিন্তু x বার, তো x বার - x বার হয়ে গেল 0। তো সঠিক উত্তর কিন্তু এখানে হবে 0। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে এর মূলধন b এর মূলধনের 3/1/2 মানে 2, এখানে 2 3 6, এখানে 7। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এর নিচে 7 এই পাশে আসলে নিচে, আর b এর নিচে 2, অর্থাৎ a/, যদি b করি তাহলে হচ্ছে এখানে 7/2। এখানে লভ্যাংশের অনুপাত বলেছে 5/2, একদম এখানে ভুল দেওয়া রয়েছে, তাহলে এটি হয়ে যাবে মিথ্যা। কারণ আমরা জানি যে মূলধনের যেটি অনুপাত সেটি কিন্তু হয়ে থাকে লভ্যাংশের অনুপাত। মূলধনের অনুপাত যদি 7/2 হয় তাহলে লভ্যাংশের অনুপাতও কিন্তু 7/2 হতে হবে।
পরে প্রশ্ন দেওয়া আছে 5, এখানে 3 আর বলে দিয়েছে 8, এখানে 9। আমরা যদি এগুলোকে ছোট করি, এখানে 5 রুট আর এখানে উপরে যদি 3 দেওয়া থাকে এটাকে আমরা লিখি 1/3। আর এখানে 8 মানে কি? 8 মানে হলো 2 এর কিউব, কারণ 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 2 4 8 2 2 মানে 2 হচ্ছে 3 বার। আর এখানে উপরে যে সংখ্যাটা থাকে সেটা 1 লিখতে হয়, তাহলে কাটাকাটি করলে এখানে 3 হচ্ছে, তো এটা হচ্ছে 2 এর উপরে 1/3। আমরা দেখতে পাচ্ছি দুজনেরই পাওয়ার কিন্তু সেম রয়েছে, তাই এদেরকে কি বলা হবে? সমমূলীয় করণী। একদম এটি ঠিক দেওয়া আছে, এটি হয়ে যাবে সত্য। পরের প্রশ্নটি বলে দিয়েছে একটি ত্রিভুজ রয়েছে পি কিউ আর। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, নাম দিয়ে দিলাম পি কিউ আর। এবার আমাকে কি বলে দিয়েছে যে কিউ আর বাহুর ওপর ডি এমন একটি বিন্দু, ডি এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, যেখানে বলেছে পিডিটা কি হয়? কিউ আর এর উপরে লম্ব, লম্ব মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। কিন্তু আমাকে এই কোণ সম্পর্কে বলে দেয়নি যে এটা 90 ডিগ্রি হবে কি হবে না। যদি এটি 90 ডিগ্রি হয় তবে যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে তারা সদৃশ হবে, যদি এটি 90 ডিগ্রি না হয় তবে কিন্তু সদৃশ হবে না। যেহেতু আমাকে এখানে কোণের ব্যাপারে বলে দেওয়া নেই, তাই পি কিউ ডি অর্থাৎ পি কিউ ডি এই ত্রিভুজটা আর আরপিডি এই ত্রিভুজটা সদৃশ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না, তো আমাদের এটা কিন্তু হয়ে যাবে মিথ্যা, এটা হবে মিথ্যা। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি, তারপর ডট 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 দেওয়া আছে, cos 90 ডিগ্রি দেওয়া আছে। cos 0 ডিগ্রির মান 1, তারপরে কিছু একটা মান দেওয়া আছে। cos 90 ডিগ্রির মান কিন্তু হয়ে যায় আমাদের 0, সরি এখানে cos 0 ডিগ্রির মান 1। তো যে কোনো রাশির সঙ্গে যদি আমরা 0 দিয়ে গুণ করি সেটি সবসময় শূন্যই হয়ে থাকে, তাহলে এর মান হয়ে যাবে 0, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে 10, তাহলে এটিও কিন্তু হয়ে গেল একদম মিথ্যা। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ ও উচ্চতা কখনোই সমান হয় না। একটা অর্ধগোলকের ক্ষেত্রে এটি হয়ে যায় ব্যাসার্ধ আর এটাও হয়ে যায়, কিন্তু এটাও ব্যাসার্ধই হয়। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে উচ্চতার ব্যাসার্ধ দুটোই সমান হয়, তো এখানে বলে দিয়েছে সমান হয় না, এটাও হয়ে যাবে মিথ্যা। পরের প্রশ্ন আমাদের বলে দিয়েছে কেন্দ্রীয় প্রবণতার একক 3টি। আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার একক 3টিই হয়, একটি হলো গড়, একটি হলো মধ্যমা এবং আরেকটি হলো সংখ্যাগুরু মান। তো এই ক্ষেত্রে এটি দেওয়া আছে ঠিক। তোমরা যারা জানো না কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতা হলো যদি কোনো তথ্য দেওয়া থাকে সেই বিরাট বড় তথ্যের মধ্যে যে একটি পদ বা রাশি দিয়ে আমরা তথ্যটিকে ভালো করে বোঝাতে পারি তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তো সেই কেন্দ্রীয় প্রবণতাগুলি হলো গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান। এইসব মান দিয়ে আমরা কিন্তু তথ্যগুলিকে খুব ভালো করে বর্ণনা করতে পারি। তো আমাদের এই ক্ষেত্রে এটি সত্যই দেওয়া আছে, এটা হবে সত্য। আমরা পরের সেটে চলে যাই। পরের প্রশ্ন বলে দিয়েছে কোনো মূলধন 10 বছরে 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? আমাদেরকে মনে রাখতে হবে মূলধন যদি 3 গুণ হয়ে যায় অর্থাৎ সুদ কিন্তু বেড়েছে 2 গুণ, অথবা মূলধন যদি 4 গুণ হয়ে যায় সেই ক্ষেত্রে সুদ বেড়েছে আমাদের 3 গুণ। তো আমাকে এখানে বলে দিয়েছে সুদ মূলধন হয়ে গেছে 3 গুণ, তাহলে সুদ হয়ে যাবে 2 গুণ। তাহলে আমাদের সূত্র কি ছিল? I = PTR/100। আমরা এখানে সুদের জায়গায় কি লিখব? 2 গুণ। কার 2 গুণ? আসলের 2 গুণ, এই জন্য 2p লিখেছি। পি আমাকে বছর বলে দিয়েছে 10 বছর, আর এর মান আমরা জানি না, নিচে 100। পি কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে আর সমান কত হয়ে যাবে? 10টা যদি এই সাইডে চলে যায় তাহলে গুণ করতে হবে, 2 10 20% হয়ে গেল কিন্তু আমার সঠিক উত্তর। পরের প্রশ্নটি বলে দিয়েছে x² + 7x + k = 10। আমরা বলেছিলাম আমাকে সমীকরণটাকে ax² + bx + c = 0 আকারে সাজাতে হবে, তাই আমি এদিকে x² + 7x + k 10টা দিকে আসলে -10 = 0। তাহলে x² এর সাথে কত আছে? কিছু নেই, মানে 1, x এর সাথে আছে 7 আর এখানে আছে k - 10। আমাকে বলেছে বীজদ্বয়ের গুণফল -3। বীজদ্বয়ের গুণফলের সূত্র আমরা বলে দিয়েছিলাম c/a, c অর্থাৎ k - 10, আর এর জায়গায় কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, তো 1 বসিয়ে দিলাম। তো এখানটা আমরা যদি সমাধান করি কি পাচ্ছি? k - 10 আর 1টা এদিকে চলে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 3 একে 3। তাহলে এই ক্ষেত্রে k = কত হচ্ছে? -3। 10 যদি ওই সাইডে চলে যায় +10, 10 থেকে 3 বিয়োগ করলে 7। তো আমরা k এর মান পেয়ে যাচ্ছি কিন্তু 7।
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 7। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ আর এর সমান দৈর্ঘ্য দুটি জ্যা। যদি ও কেন্দ্রীয় কোনো একটা বৃত্ত হয়, এখানে একটা বলে দিয়েছে পিকিউ একটা জ্যা, আরেকটা জ্যা বলে দিয়েছে আর এস। তো আমাকে সমান দৈর্ঘ্যের জ্যা বলে দিয়েছে, এই ক্ষেত্রে বলেছে পি ও কিউ, অর্থাৎ পি ও কিউ এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, তবে জিজ্ঞেস করেছে আর ও এস এই কোণটার মান কত। তো আমাদের এই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছি ব্যাসার্ধগুলি এরা কিন্তু এইভাবে ক্রস হয়ে যাবে, আর এই যে বিপরীত কোণগুলি এরা সবসময় সমান হয়, কারণ এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ, আর এরা মানেও সমান হয়। তো একটা যদি এই পাশেরটা 60 ডিগ্রি হয়, ওখানেও হয়ে যাবে 60 ডিগ্রি। তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু 60 ডিগ্রি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। আমাকে বলেছে কট এ 2/3 হলে কট বি কত, কট বি। তো কট বি মানে কি হবে, কট এখানে আমি বিটাকে কি লিখতে পারি 90 মাইনাস এ, কারণ এটা যদি ওইদিকে চলে যায় তাহলে বি এখান থেকে কি পাচ্ছি আমরা 90 মাইনাস এ, আমরা এখানে এটা বসিয়ে দিলাম বি এর বদলে। আর কট 90 মাইনাস এ মানে এটা হয়ে গেল 10a। তো 10a মানে 1/cot a, আর cot a এর মান বলে দিয়েছে 2/3। তো 1/2/3 মানে উল্টে যাবে শুধু, তাহলে হয়ে গেল 3/2। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 3/2। অথবা শর্ট প্রশ্নের মধ্যে তোমরা একটু মনে রেখে দিতে পারো, যদি দুটোই সেম থাকে, যেমন এখানে cot a আর এটা cot b জানতে চেয়েছে, আর কোন দুটি সমষ্টি 90 দেওয়া থাকে, তোমাদেরকে মনে রাখতে হবে এখানে যে মানটা দেওয়া থাকবে ঠিক তার উল্টো হয়ে যাবে আমাদের উত্তর, 2/3 থাকলে 3/2। পরের প্রশ্নটি আমায় বলে দিয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে থাকে 4πr²। আর এটি বলেছে আয়তনের, আয়তন মানে কি 4/3πr³ তার সঙ্গে বলেছে 3/x গুণ। আমাকে বলেছে ক্ষেত্রফল আর আয়তন সমান, তো আমি সমান সমান করে দিলাম। তো এই ক্ষেত্রে পাই পাই কেটে দিলাম, দুটো আর এখানে 3টে আর ছিল, দুটো কেটে গেল, একটা পড়ে রয়েছে, 4 4 কেটে গেল। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 3ও কেটে যায়, তাহলে এখানে 1 ইকুয়ালস টু r/x, এক্স এদিকে আসলে x ইকুয়ালস টু r হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করেছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ মানে r, আর x যেহেতু সমান, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল কিন্তু x একক। অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটি আমাকে বলে দিয়েছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যের মধ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি কতটা পাবে। প্রথমত মধ্যমা কত, এখানে পদ কটি রয়েছে, 1 2 3 4 5 6 7 8টি পদ রয়েছে। তাহলে আমরা বলেছিলাম 8কে 2 দিয়ে ভাগ করব, তার মানে 4 নম্বর আর 5 নম্বর পদের গড় করতে হবে। 4 নম্বর পদে রয়েছে 36, 5 নম্বর পদে রয়েছে 37। 36 আর 37-এর যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 36.5। তো এটি ছিল আগে গড়। এবার বলেছে 35 যদি না থাকতো, 35 না থাকলে তাহলে এখানে পদ হয়ে যেত আমার 60টা। তো 60টা মানে কি 4 নম্বর পদই হয়ে যেত আমার কিন্তু এই ক্ষেত্রে মধ্যমা। তো চতুর্থ নম্বর পদ কি হয়ে যেত, চতুর্থ নম্বর পদ হয়ে যেত 1 2 3 4, 37 হয়ে যেত আমার তখন মধ্যমা। তো 37 হয়ে যেত মধ্যমা। তাহলে আমার এখানে বাড়তো কতটা, 37 থেকে 36.5 যদি আমি বিয়োগ করে দেই তাহলে উত্তর হয়ে যাবে 0.5। তো আমার মধ্যমা বেড়ে যাবে 0.5। তোমরা যারা যারা লিখতে পারছো না তারা কিন্তু ভিডিওটি পজ করে অবশ্যই লিখে নেবে, কারণ আমি তাড়াতাড়ি করে প্রতিটি প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছি, নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই। তো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই, যে বলে দিয়েছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়। যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ। যে ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ। অধমর্ণ যে ধার নেয়। তো এই ক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কিন্তু উত্তমর্ণ, কারণ আমাকে বলেছে কে ধার দিয়েছে। পরের প্রশ্নটি আমায় বলে দিয়েছে ax² bx + c = 0। এটি সুন্দর করে আমার সাজিয়ে দেওয়াই আছে। এবার বলেছে সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য বিপরীত হলে
মনে রাখতে হবে বীজ দুটি পরস্পরের অনন্য কার বিপরীত হলে আলফা প্লাস বিটা এর মান কিন্তু হয়ে যায় শূন্য। আলফা প্লাস বিটা আমাদের কি ছিল মাইনাস বি বাই এ, তো এখানে মাইনাস বি বাই এ হয়ে গেল শূন্য। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস বি সমান সমান শূন্য, কিন্তু এটি আমার তো কোনো কাজে লাগছে না, কারণ আমাকে জিজ্ঞেস করেছে এ প্লাস সি কত হবে। তাহলে আমাকে দ্বিতীয় কন্ডিশনটি কাজে লাগাতে হবে, বীজ দুটির গুণফল কত ছিল, বীজ দুটির গুণফল ছিল সি বাই এ। তো বীজ দুটির গুণফল কত হবে, একটি আরেকটি অনন্য হলে সেটি হয়ে যাবে -1, কারণ একটা বীজ যদি হয় আলফা, আরেকটা বীজ কত হবে অনন্য কার বিপরীত মানে মাইনাস আলফা। তো এখানে সি বাই এ, তো এখানে কাটাকাটি করলে হয়ে যাবে 1, তার মানে এখানে কি পাচ্ছি এ সমান সমান মাইনাস সি, তাহলে এ মাইনাস সিটা এদিকে চলে আসলে প্লাস সি সমান সমান 0। তো এই ক্ষেত্রে আমার কিন্তু সঠিক উত্তর হয়ে গেল এ প্লাস সি এর মান 0, তাহলে আমার এখানে 0 বসাতে হবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, বলেছে বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের দৈর্ঘ্যর সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তো এটি কখন হবে, যখন দুটা বৃত্ত দূরে দূরে থাকবে, একে অপরকে স্পর্শ করবে না, তখনই কেন্দ্র দুটির যে দূরত্বটা সেটা ব্যাসার্ধের দৈর্ঘ্যর সমষ্টি, অর্থাৎ এই দুটো দৈর্ঘ্যর যোগফলের থেকে বেশি হবে। তো বৃত্ত দুটো কাউকে স্পর্শ করেনি, তো এখানে বলেছে সর্বাধিক কতগুলি স্পর্শক অঙ্কন করা যাবে। স্পর্শক অঙ্কন করা যাবে উপরে একটা, নিচে একটা, যেগুলো টাচ করে যাবে, ছেদ করবে না অবশ্যই, এইভাবেও করা যাবে একটা, আর এইভাবে টোটাল 4টা অঙ্কন করা যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের এখানে 4। পরের প্রশ্ন আমায় বলে দিয়েছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 1/2। আমরা জানি সাইন কত ডিগ্রির মান হাফ হয়ে থাকে, সাইন 30 ডিগ্রির মান হয়ে থাকে হাফ। তো আমি এখানে বসালাম সাইন 30 ডিগ্রি, সাইন সাইন মনে মনে কেটে দিলাম, তাহলে থিটা সমান সমান 30, এই -30টা ওদিকে গেলে +30, তাহলে হয়ে গেল থিটার মান 60 ডিগ্রি। এবার আমাকে জিজ্ঞাসা করেছে কট থিটা কত, মানে কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান হয়ে যাবে 1/√3। তাহলে আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু 1/√3। পরের প্রশ্নটি আমায় বলে দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত। তল সংখ্যা মানে কতভাবে রাখা যাবে একটা অর্ধগোলক বা বাটিকে কভাবে রাখা যায়, দুভাবে রাখা যায়, তো এর তল সংখ্যা হয়ে গেল কিন্তু আমাদের সঠিক উত্তর 2। পরের প্রশ্ন বলে দিয়েছে x1, x2, xn এর গড় বলে দিয়েছে x বার, পরের বার বলে দিয়েছে ax1, ax2, axn এর গড় কত। আমরা যদি a কমন নেই তাহলে কি হয়ে যাবে x1, x2, xn এর গড়, তো এর গড় তো আমাকে বলে দিয়েছে x বার, তাহলে হয়ে গেল এটা ax বার। তো আমার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ax বার। পরের প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছে x1, x2, x3, xn এর গড় বলে দিয়েছে আমাকে x বার, তখন আমাকে জিজ্ঞেস করেছে ax1, ax2, axn এর গড় কত। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পদগুলির সঙ্গে সবগুলির সাথে a গুণ করা আছে, তাহলে গড়ও কি হয়ে যাবে, আগের যে গড়টি ছিল তার সঙ্গে শুধুমাত্র a গুণ করে দিতে হবে, তাহলে উত্তর হয়ে গেল ax বার। পরের প্রশ্নটি আমাদেরকে বলে দিয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। চক্রবৃদ্ধি সুদ কখনোই সরল সুদের থেকে কম হতে পারে না, চক্রবৃদ্ধি সুদ হয় সমান হবে, সেটি শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে হয়, অথবা বড় হবে। তো এই ক্ষেত্রে প্রথম যেটি দেওয়া আছে সেটি হয়ে গেল মিথ্যা বা ভুল দেওয়া আছে। এরপরে এবার কি বলেছে 2 নম্বরে বলে দিয়েছে যে যৌগিক অনুপাত কত। যখনই দেখবে যে যৌগিক অনুপাত বের করতে বলেছে তখন কি করবে, অনুপাতের বাঁ দিকের গুলো বাঁ দিকে গুণ করে দেবে এবং ডান দিকের গুলো ডান দিকে গুণ করে দেবে। তো গুণ করে দিলে এখানে কি হচ্ছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও দেওয়া আছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, যেহেতু দুদিকে সমান আছে তো উত্তর হয়ে গেল 1:1। তো আমার এখানে কিন্তু 1:1ই দেওয়া আছে, অর্থাৎ এটি দেওয়া আছে সত্য বা ঠিক দেওয়া আছে। পরের প্রশ্ন আমি বলে দিয়েছে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর
একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। একটা যদি বৃত্ত থাকে এমন বাইরের দিকে কোনো একটা বিন্দু থেকে সব সময় দুটি স্পর্শক অঙ্কন করা যাবে, একটা এইভাবে আর একটা হলো এইভাবে। তার মানে এটাও ভুল দেওয়া আছে, কারণ স্পর্শক অঙ্কন করা যাবে দুটি। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন বলে দিয়েছে সাইন 72 ডিগ্রি ও কস 18 ডিগ্রির মান অসমান। সাইন 72 ডিগ্রি মানে কত হবে? সাইন 72 মানে কিন্তু সাইন 90 মাইনাস 18, আর 90 মাইনাস 18 থাকলে আমরা জানি এটা সূত্র হয়ে গেল cos 18। তো আমরা দেখতে পাচ্ছি সাইন 72 আর cos 18 দুটি সমান। তো এই ক্ষেত্রে আমাকে অসমান বলে দিয়েছে, তার মানে এটিও মিথ্যা দেওয়া আছে বা ভুল দেওয়া আছে। এইবার পরের প্রশ্ন আমাকে 5 নম্বরে কি বলে দিয়েছে, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 8টি। সমকোণী চৌপল এই টাইপের দেখতে হয়, আর এর কর্ণ হয়ে থাকে কটা? আমরা জানি কর্ণ হয়ে থাকে 4টি। তো এখানেও কিন্তু ভুল দেওয়া আছে যে এই কর্ণ থেকে এই কোণ থেকে এই কোণ অবধি, এটা থেকে এটা, যেমন একটা রুমের ক্ষেত্রে হয়ে থাকে তেমনই। তো সমকোণী চৌপলের ক্ষেত্রে কিন্তু কর্ণ হয়ে থাকে আমাদের 4টি, এখানে 8টি দেওয়া আছে, তার মানে এটাও দেওয়া আছে মিথ্যা। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলে দিয়েছে যে 3, 14, 18, 5, 20,5 তথ্যের মধ্যমা 18 বলে দিয়েছে। আমরা বলেছিলাম মধ্যমা বের করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম রাশিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, মানে ছোট থেকে বড়। তো আমি সাজাচ্ছি 3, 14, 18, 20। এখানে 5টি পদ রয়েছে। 5টি পদ থাকলে মাঝের যে পদটি, মানে বিজোড় সংখ্যা থাকলে বলেছিলাম মাঝের পদটি হবে মধ্যমা। মাঝখানে আছে 14, তো মধ্যমা হবে 14, কিন্তু এখানে দেওয়া আছে 18, তার মানে এটিও কিন্তু আমাদের মিথ্যাই দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটি আমায় বলে দিয়েছে দুই ব্যক্তি কোনো ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে z ও w সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? আমরা বলেছিলাম মূলধনের সঙ্গে যদি সময়ের অনুপাতগুলিকে গুণ করে দিই তবে লাভ্যাংশের অনুপাত পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে x তার সঙ্গে গুণ করতে হবে z অনুপাত, পরেরটা y তার সঙ্গে গুণ করতে হবে w। তো আমার উত্তর হয়ে যাবে xz অনুপাত wy, যেটি দেওয়া আছে আমার অপশন বিতে। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি বলে দিয়েছে x = 5 + 2 √6। আমাকে জিজ্ঞেস করেছে √x + 1/√x এর মান কত। তো আমাদের যেহেতু এখানে রুট দিয়ে দেওয়া আছে, তাই আমি এটাকে চেষ্টা করছি কি করার। x এখানে 5কে কি করতে পারি আমি? √3 তার স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার করতে পারি, আর এখানে 2, 6 মানে √3 × √2। কেন করলাম এটা? কারণ এটা হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে, a² + b² + 2ab, মানে কি a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে x, তার মানে √x কত হয়ে যাবে? √x হয়ে যাবে কিন্তু আমার √3 + √2। আর 1/√x কত হবে? আমাদের যদি প্রথমের সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে বড় থাকে তখন এটা 1 করলে শুধুমাত্র এখানে আমার পরেরটাতে মাইনাস চিহ্ন দিলেই হয়ে যায়। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে √x + 1/√x এর মান কত। তো আমার কি করতে হবে? এখানে মানগুলো বসিয়ে দিলে 3 + √2, এখানে +3 - √2, √2 কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল 2√3। তো সঠিক উত্তর হবে 2√3, যেটি দেওয়া রয়েছে অপশন ডিতে। পরের প্রশ্নটি হলো ABC সমকোণী ত্রিভুজের ACB 90 ডিগ্রি। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার C বিন্দুতে 90 ডিগ্রি কোণ দিয়েছি। AC বলে দিয়েছে 3 সেন্টিমিটার 3 দিয়েছি, BC বলেছে 4 সেন্টিমিটার। তাহলে বলেছে এই ত্রিভুজের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আমরা একটু আগে বলেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু যে অতিভুজ সেটি হয়ে যায় বৃত্তের ব্যাস। তো আমার অতিভুজটি বের করলে কিন্তু আমি ব্যাস পেয়ে যাব, আর ব্যাসের অর্ধেক করে দিলেই কিন্তু আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে অতিভুজ। আর অতিভুজের সূত্র কি ছিল? অতিভুজের সূত্র ছিল √, বাকি দুটি যে বাহু দেওয়া আছে তাদের স্কোয়ারের সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, যোগ করলে হচ্ছে 25, আর √25 মানে 5। তাহলে আমি টোটালটা পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম আমরা 5। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে এর অর্ধেক, 5-এর অর্ধেক হয়ে যাবে 2.5। তো কোথায় দেওয়া আছে 2.5? অপশন সিতে দেওয়া আছে 2.5। পরের প্রশ্নটি আমাকে বলে দিয়েছে tan α + cot α = 2।
তো আমরা জানি এটি কখন হতে পারে, এটি হতে পারে একমাত্র টেনের মান যদি 1 হয়, কটের মানও যদি 1 হয়, কারণ 45 ডিগ্রি মানও কিন্তু 1, কট 45 ডিগ্রি মানও 1, তার মানে আলফা কিন্তু এখানে হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তো আমরা যদি এখানে এবার প্রশ্নে আমাকে যা বলে দিয়েছে 10 তার উপরে 2026 আলফা প্লাস কট 2026 আলফা, তো 10 45 ডিগ্রি মান 1, তো 1-এর উপরে যাই কিছু থাকুক না কেন তার মান সবসময় একই হবে, এখানেও সেম 1-এর উপরে যাই থাকুক একই হবে। তো উত্তর হয়ে গেল কিন্তু আমার 2। এটিকে তোমরা ফুল প্রসেসেও করতে পারতে, কিন্তু যেহেতু এটা শর্ট প্রশ্ন হয় তাই আমরা গোটাটা করলাম না, শুধুমাত্র আমরা এখানে দেখলাম যে 2 কত কত যোগ করলে হচ্ছে, আর সেটা দিয়ে কি আমি কোনো কোণ পাচ্ছি। যদি আমরা কোণ পেয়ে যাই তাহলে আমরা এমন সহজভাবেই করে নিতে পারবো। এবার আমায় প্রশ্নে বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করা হলে আয়তন আগের থেকে কতটা হয়। আগে শঙ্কুর আয়তনের সূত্র জানি আমরা কিন্তু 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে থাকে। এবার আমাকে বলে দিয়েছে 1/3 পাই, ব্যাসার্ধ বলে দিয়েছে কিন্তু 2 গুণ হবে, তাহলে 2r হয়ে গেছে তার স্কোয়ার, আর উচ্চতা বলে দিয়েছে অর্ধেক হয়ে যাবে, তার মানে h/2। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1/3 পাই, এখানে 2 এর স্কোয়ার কিন্তু হয়ে যাবে 4 আর স্কোয়ার, আর এখানে h/2, 2 দিয়ে কাটলে এখানে 2 হয়ে গেল, তার মানে হলো 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা হলো এর মধ্যে এইটুকু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা তো আগের আয়তন ছিল, তার মানে দেখতে পাচ্ছি আগের আয়তনের কিন্তু 2 গুণ হয়ে গেছে, তাহলে আমার এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি 2 গুণ। পরের প্রশ্নটি দেওয়া আছে সামেশন আই ইকুয়ালস টু 1 to 10 10i। আমরা যদি এখানে 10টাকে বাইরে বের করে দিই তাহলে হয়ে গেল সামেশন 1 থেকে 10 এখানে i, অর্থাৎ কি 1 থেকে শুরু করে 10টি সংখ্যার যোগফল। আর আমরা এর আগে করেছিলাম 1 2 3 4 এইভাবে যদি যোগ করতে হয়, যতগুলো অবধি যোগ করতে হবে আমরা সরাসরি কি করতে পারি, সেই সংখ্যা আর তারপরের সংখ্যা গুণ করে দিয়ে আর 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তো 10 রয়েছে, 10 তার সঙ্গে তারপরের সংখ্যা 11 গুণ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম, এই ক্ষেত্রে হলো 2 5 10, 11 5 হলো 55 আর একটা 0, তো উত্তর হয়ে গেল কিন্তু আমার 550 অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। আমরা আবারও চলে আসলাম শূন্যস্থানে। এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে যে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার 1 বছরের সুদ আসল কত হবে। আগে আমরা সুদ বের করি, সুদ হলো আসল মানে পি, তার সঙ্গে সময় গুণ, সময় মানে হচ্ছে 1 বছর, আর মানে হলো r/, এখানে 2 দেওয়া আছে, নিচে 100 হয় 100 দিয়ে দিলাম, তো 2 কেটে গেল, তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে হলো PR/100, এটি হলো সুদ। তাহলে সুদে আসলে কত হবে, এখানে আমাকে তো আসল বলে দিয়েছে 2p, তাহলে 2p আসলের সঙ্গে সুদটা যোগ করে দিতে হবে, অর্থাৎ PR/100, তাহলে আমার সঠিক উত্তর হয়ে গেল এখানে শূন্যস্থানে PR/100। পরের প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছে ax² + 2bx + c = 0 সমীকরণদ্বয়ের বীজদ্বয় বাস্তব ও সমান। বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² - 4ac এর মান হয় 0। এটি শ্রীধর আচার্য যখন সূত্র করেছিলাম সেখানে কিন্তু 3টি শর্ত দেওয়া ছিল যে b² - 4ac এটা যদি 0 হয় তাহলে বীজগুলি হবে সমান এবং বাস্তব। যদি b² - 4ac এটা 0 থেকে বড় হয় তখন হয়ে যাবে বীজগুলি বাস্তব এবং অসমান, দুটি আলাদা আলাদা মান পাবো। আর যদি b² - 4ac এটা 0 থেকে ছোট হয়ে যায় বা নেগেটিভে চলে আসে, যেমন -2 -3 -5, এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো বীজ পাবো না সমীকরণের, বা বাস্তব কোনো মান পাবো না। তো এই ক্ষেত্রে আমার b কত দেওয়া আছে, x এর সাথে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা বলেছিলাম b, তো b এর জায়গায় দেওয়া আছে 2b, তার দিলাম স্কোয়ার, 4 এর জায়গায় তো এই দেওয়া আছে, c এর জায়গায়ও c দেওয়া আছে = 0। তো আমরা যদি এটা সমাধান করি এখানে হচ্ছে 4b² আর -4ac ওইদিকে চলে গেলে +4ac, 4 কেটে গেলে b² = হয়ে গেল ac। এবার আমার প্রশ্নে কি ছিল, b² কি হবে, b² মান হয়ে যাবে তাহলে ac। এইবার পরের প্রশ্নে আমাকে কি বলে দিয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ একটা বৃত্ত আছে যেটা কি অর্ধবৃত্তের থেকে ছোট, তার মানে কেন্দ্র এদিকে আছে, তো অর্ধবৃত্তটা এটা এই টাইপের হবে। তো এখানে আমরা যদি কেন্দ্রস্থ কোণটা দেখি, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এইটা,
আর এই কোণ কি হচ্ছে 180 ডিগ্রির থেকে বড় হয়ে যাচ্ছে, 180 ডিগ্রির থেকে কি হবে বড় হবে এই কেন্দ্রস্থ কোণটা। তাহলে যেখানে যে বৃত্তস্থ কোণ আছে, বৃত্তস্থ কোণটা কি হবে 180-এর অর্ধেক মানে 90-এর থেকে কি হবে বড় হবে। তো 90-এর থেকে বড় কোণগুলিকে আমরা বলি কিন্তু স্থূল কোণ। তো এটা উত্তর হয়ে যাবে স্থূল কোণ, কারণ এই কোণটা কি হবে গ্রেটার দেন 90 ডিগ্রির থেকে কি হবে এটা বড় হবে। পরের প্রশ্নটি দেখছি আমরা। পরের প্রশ্নে বলে দিয়েছে tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। tan থিটা আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে এখানে √3/2 নিচে 2 কেটে গেল, তাহলে tan থিটা সমান সমান √3 হচ্ছে। √3 মানে কিন্তু tan 60 ডিগ্রির মান, তাহলে tan মনে মনে যদি আমরা কেটে দিই থিটার মান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এবার আমাকে জিজ্ঞেস করেছে প্রশ্নে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান কত। তাহলে সাইন থিটার মান যদি 60 হয়, 60 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 45, আর সাইন 45-এর মান হয়ে গেল 1/√2। তো এখানে আমার উত্তরে হয়ে যাবে কিন্তু 1/√2। পরের প্রশ্ন বলে দিয়েছে একটি একমুখ কাটা পেন্সিল। একমুখ কাটা পেন্সিল দেখতে কেমন হবে, এই টাইপের হবে। উপরের দিকে থাকবে চোঙাকৃতি, নিচের দিকে উপরের দিকে থাকবে শঙ্কু আকৃতি। যেটা উপরে আমরা দেখতে পাচ্ছি এটা শঙ্কু আকৃতির হয়, নিচেরটা হলো চোঙ আকৃতির। তো আমার প্রশ্নে বলে দিয়েছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার হলো চোঙ ও ড্যাশের সমন্বয়। তো আমার এখানে উত্তর হয়ে যাবে কিন্তু এটা শঙ্কু এর সমন্বয়। এর পরের প্রশ্ন বলে দিয়েছে আমাকে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায়, মধ্যমা যে লেখচিত্রের মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় কিন্তু ওঝাইভ। রাশিবিজ্ঞানের মধ্যে আমাদের দেওয়া আছে ওঝাইভ, সে ওঝাইভ যদি আমরা করি সেখান থেকে আমরা মধ্যমার মান পেয়ে থাকি। এবারের প্রশ্নে বলেছে কোনো টাকার নির্দিষ্ট বার্ষিক শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। এর আগেই আমরা বলেছি চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হতে পারে না, তাহলে এটি হয়ে যাবে মিথ্যা। পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে a² BC 4BC এর মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি আমরা বের করি √ওভার এই যে বাকি দুটো পদ দেওয়া আছে এদের গুণফল করে দিতে হয়, তার মানে a² BC ইন্টু 4BC। তাহলে এখানে আমি 4-এর যদি রুট করি আমরা পাচ্ছি 2a² রুট কেটে গেল একটা a, দুটা বির জন্য একটা b, দুটো সির জন্য একটা c, তো হয়ে যাবে 2abc, যেটা প্রশ্নে দেওয়া আছে অর্থাৎ এটি সঠিক দেওয়া আছে, সত্য হবে। পরের প্রশ্নটি একটু আগেই আমরা করেছি দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি অপেক্ষা যদি বৃহত্তর হয়, অর্থাৎ বৃত্ত দুটি কিন্তু একটু দূরে দূরে অবস্থান করছে, এরা পরস্পরকে ছেদ করছে না, এই ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা আমরা বলে দিয়েছিলাম 4টি হবে বা 4টি স্পর্শক অঙ্কন করা যাবে। এখানে সর্বাধিক 4টি বলে দেওয়া আছে, তার মানে এটি সত্যই দেওয়া আছে। এবার পরেরটাই কি বলে দিয়েছে সাইন থিটার মান 1-এর থেকে বেশি হতে পারে না। আমরা জানি সাইন থিটার মান হয়ে থাকে 0 থেকে 1, তাহলে এখানে ঠিকই বলেছে 1-এর থেকে বেশি হতে পারে না, এটা হয়ে যাবে সত্য। পরের প্রশ্ন দেওয়া আছে r একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে গলিয়ে r/3 একক ব্যাসার্ধের মোট কতগুলি গোলক তৈরি করা যাবে। প্রশ্নে বলে দিয়েছে 3টি, আমরা বের করব গোলকের সংখ্যা। এবার গোলকের যদি আমাকে সংখ্যা বের করতে হয় মনে রাখতে হবে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। বড় গোলকের আয়তন কি 4/3 পাই এখানে r³ আর ছোট যে মানে পরে গলানোর পরে যে বানানো হয়েছে সেটার ব্যাসার্ধ বলে দিয়েছে 4/3 পাই, ব্যাসার্ধ বলে দিয়েছে r/3, তার দিতে হবে আমাকে কিউব। তো 4/3 পাই কেটে দিলাম, এখানে হয়ে গেল r³ আর নিচে কত হবে r³, তার নিচে হবে 3-এর কিউব মানে 27, আমরা নিচে দিতে পারি বা নিচেরটাকে উপরে উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি ইন্টু 27। তো এটা ক্যান্সেল করে দিলে হয়ে গেল আমার উত্তর কিন্তু 27। তার মানে আমার সঠিক উত্তর হতো এখানে 27টি গোলক, কিন্তু দেওয়া আছে 3টি, তার মানে এটি দেওয়া আছে মিথ্যা। পরের প্রশ্ন বলে দিয়েছে n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম এবং n/2 + 1 তম পর্যবেক্ষণের গড়। আমরা এর আগেও বলেছি যে হ্যাঁ পদ সংখ্যা যদি জোড়ে হয় তখন কি করতে হবে n/2 করতে হবে আর n/2 এর সাথে +1 করে দিতে হবে, যে দুটি সংখ্যা হবে তাদের গড় বের করতে হবে, তার মানে এটিও দেওয়া আছে কিন্তু সত্য।
পরের প্রশ্নটা দেখি, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনের মূল্য 2% করে হ্রাস হয়, 2n বছর পরে মেশিনের মূল্য কত হবে? একটু আগে আমরা করেছিলাম, একই প্রশ্ন আবার রিপিট হয়ে গেছে, তার মানে মূলধনের জায়গায় দিতে হবে কি, যদি হ্রাস বলেছে তার মানে -n, আমরা মান বসাই শুধুমাত্র, এখানে 2p 1 r এর জায়গায় বলে দিয়েছে 2r, নিচে 100, তার উপরে n, মানে এখানে 2n দেওয়া আছে, তো এটা কাটাকাটি করলে 50, তো এমন দেওয়া আছে কিন্তু আমাদের অপশন ডিতে কিন্তু এবার দেওয়া আছে সঠিক উত্তরটি। পরের প্রশ্ন আমায় বলে দিয়েছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 6 হলে বীজ বা বীজদ্বয় কী হবে? তাহলে এক্স স্কোয়ার, এক্সটাকে যদি আমি ওইদিকে গুণ করে দিই 6x, এক্স স্কোয়ার এই পাশে আসলে এটা -6x, 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 6 সমান সমান 0, তাহলে হয় এখান থেকে এক্স সমান সমান 0 হবে, অথবা এক্স মাইনাস 6 সমান সমান 0 হবে, এক্স সমান সমান -6 ওইদিকে চলে গেলে +6, তার মানে দুটি বীজ পেলাম, মানে দুটি মান পেলাম, একটা হলো 0 আর একটি হলো 6, তো অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এখানে বলে দিয়েছে 0 এবং 6। পরের প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, দুটি বৃত্ত রয়েছে এই টাইপের, এখানে একটা বৃত্ত আরও একটা বৃত্ত অঙ্কন করে দিলাম, যারা কি করেছে একটা বিন্দুতে সি বিন্দুতে স্পর্শ করেছে। এবার বলেছে এ বি বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক মানে যে দুটো বৃত্তকে টাচ করে চলে যাবে এ আর বি। এবার আমাকে জিজ্ঞেস করেছে তাহলে এ সি বি কোণের মান কত? এ থেকে সি, সি থেকে বি, এই কোণটি হয় সবসময় কিন্তু 90 ডিগ্রি, এই কোণটির মান হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ এটা লম্বভাবে থাকে এরা, তো আমার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0, তাহলে এই ক্ষেত্রে সাইন থিটা মাইনাসটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে গেল কস থিটা। সাইন থিটা কস থিটার মান কখন সমান হয়? যখন থিটার মান হয়ে যায় কিন্তু 45 ডিগ্রি, কারণ থিটার মান 45 হলে সেখানে সাইন আর কস দুজনের মানই সমান। এবার আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান এক্স দেওয়া আছে, তাহলে এটা এক্স এর মান কত হবে? সেক 45 ডিগ্রির মান হয়ে যায় কিন্তু √2, আর কোসেক 45 ডিগ্রির মানও হয়ে যায় √2, তো এই ক্ষেত্রে এক্স এর মান হয়ে যাবে কি, তাহলে √2 যোগ করলে 2√2, তার মানে এক্স এর মান হয়ে গেল 2√2। এই অপশনটি রয়েছে অপশন ডিতে, তো সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি 2√2। পরের প্রশ্নে বলে দিয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস, তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হয়ে থাকে ঘনকের ক্ষেত্রে 6a², আর কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে ডি, কর্ণ হয়ে থাকে √3a, তো এখান থেকে আমরা যদি এর মান বের করে নিই এ সমান সমান হয়ে যাবে d/√3, তো আমরা এখানে যদি আবার বসিয়ে দিই 6 × a² মানে d/√3, তার যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে এস 6 × d² করলে d², √3 আর স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু 3, কাটাকাটি করলে হলো 2, তাহলে এস সমান সমান 2d² পাচ্ছি, অথবা d² সমান সমান কি 2টা যদি এই পাশে চলে আসে s/2 হয়ে যাবে, যেটি দেওয়া আছে অপশন ডিতে, তো অপশন ডি হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। এর পরের প্রশ্নে আমাদেরকে কি বলে দিয়েছে 16, 15, 17, 16, 15x কিছু তথ্য দেওয়া আছে, বলেছে সংখ্যাগুরু মান 15, সংখ্যাগুরু মান তখনই 15 হবে যখন 15 সব থেকে বেশিবার এখানে দেখা যাবে। এই তথ্য যদি আমরা ভালো করে দেখি দেখতে পাচ্ছি 15 একবার, দুবার রয়েছে, 17ও রয়েছে দুবার, 16ও রয়েছে দুবার, তবে সংখ্যাগুরু মান 15 কী করে হবে? তাহলে 15টিকে তো বেশিবার থাকতে হতো, অন্ততপক্ষে 3বার থাকতে হতো, তো এখানে আমাকে সংখ্যাগুরু মান বলে দিয়েছে 15, তার মানে 15 3বার থাকতে হবে, তো এক্সের জায়গায় কত বসাতে হবে আমার? শুধুমাত্র এক্সের জায়গায় যদি আমরা 15 বসাই তবেই সংখ্যাগুরু মান হবে 15, তাহলে এক্সের মান হয়ে গেল কিন্তু 15, তো অপশনে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলে দিয়েছে সমীর, ইন্দ্রেশ, অ্যান্টনির মূলধনের অনুপাত দেওয়া আছে, আমরা বলেছিলাম যখনই এরকম অনুপাতগুলি ভগ্নাংশে দেওয়া থাকবে তখনই আমাদেরকে কি করতে হবে? ভগ্নাংশগুলিকে সরাতে হবে। সরাবো কি করে? আমরা নিচের যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলির লসাগু করে সেই লসাগু দিয়ে গুণ করে দিব। আমরা যদি রাফে 6, 5 আর 4 লসাগু করি, 6, 5, 4 লসাগু হয়ে গেল কিন্তু 60, তো সবগুলোকে আমার 60 দিয়ে গুণ করে দিতে হবে, এখানেও 60 দিয়ে গুণ করব, পরেরটিকেও 60 দিয়ে গুণ করব, আর 1/4কেও 60 দিয়ে গুণ করব,
তো আমরা যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে 6 10 60, এখানে কাটাকাটি করলে হচ্ছে 12 5 60, এখানে 15। তাহলে অনুপাতটি হয়ে গেল 10 12 আর 15। এবার আমাকে বলেছে বছর শেষে লাভ্যাংশ, তার মানে মোটটা দেওয়া আছে, তো অনুপাতের মোট করতে হবে। আমাকে বলেছে অ্যান্টনির লাভ, এদের মধ্যে অ্যান্টনি কোথায় আছে, অ্যান্টনি শেষে ছিল, তার মানে এটা হলো অ্যান্টনির, যার বের করতে বলবে তার অনুপাত দেব আমরা উপরে। মোট অনুপাত কত, মোট অনুপাত এখানে কিন্তু হচ্ছে 37, মানে যোগ করে দিলে 10 12 15 যোগ করলে 37, আর যত টাকার মধ্যে বের করতে হবে তত টাকা দিয়ে গুণ, 3700 টাকা দিয়ে, 37 একে 37 0 0, তাহলে গুণ করে দিলে হয়ে যাচ্ছে কিন্তু 15 দুটো 0 টাকা। তাহলে এই ক্ষেত্রে অ্যান্টনির লাভ হবে 1500 টাকা। পরের প্রশ্নটি আমায় বলে দিয়েছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে 64, প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে। এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু 64 কিউব রুট কিউব করে দিলেই হয়ে যাবে। 64 রুট কিউব কত হবে, 4 গুণ 4 গুণ 4 করলে 64 পাওয়া যায়। তো এখানে 3টা 4-এর বদলে একটা 4 চলে আসলো, 4 হয়ে গেল কিন্তু আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন আমাদেরকে বলে দিয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা, একটা যদি ট্রাপিজিয়াম থাকে এই টাইপের, এখানে যে দুটি সরলরেখা সমান্তরাল রয়েছে অর্থাৎ এইটা আর এটা, এদের সঙ্গে যদি আমি একটা সমান্তরাল সরলরেখা বানাই, এই কি করে যে বাকি যে বাহুগুলো আছে এদেরকে সবসময় সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এখানে যদি হয় 2 এখানে 3 অনুপাত আমি বলছি 2:3 অনুপাতে যদি ভাগ করে, এখানেও কিন্তু 2:3 অনুপাতে ভাগ করবে। তো এখানে উত্তর হয়ে যাবে সমানুপাতে, সমানুপাতে বিভক্ত করে। পরের প্রশ্নে দেওয়া আছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি, তার সাথে দেওয়া আছে সেক 78 ডিগ্রি, তার সঙ্গে গুণ দেওয়া আছে কিন্তু কোসেক 72 ডিগ্রি। এবার আমি সাইন 12 ডিগ্রিটাকে কি লিখতে পারি, সাইন 90 মাইনাস 78, আর কস 78টাকে লিখতে পারি আমরা, সরি কস 18টাকে লিখতে পারি 90 বিয়োগ 72, বাকি যা আছে তাই লিখে দিলাম। এটা মানে কি কস 78 ডিগ্রি, আর এটা কসটা হয়ে যাবে সাইন 72 ডিগ্রি, আর যেটা সেক মানে তো 1/cos 78, আর কোসেক মানে 1/sin 72। এবার দেখছি আমরা এগুলো কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে গেলে পড়ে থাকলো 1, তাহলে আমার উত্তর হয়ে যাবে কিন্তু 1। পরের প্রশ্ন বলে দিয়েছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এই ক্ষেত্রে আয়তন কত হবে, আমরা জানি চোঙের ক্ষেত্রে আয়তনের সূত্র কিন্তু হয়ে থাকে পাই আর স্কোয়ার এইচ অনুপাত, শঙ্কুর ক্ষেত্রে হয়ে থাকে 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলকের ক্ষেত্রে হয়ে থাকে 4/3 পাই আর কিউব। এবার আমরা যদি সবগুলো থেকে কাটাকাটি করি, পাই সবগুলো থেকে ক্যান্সেল হয়ে গেল, মনে মনে আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার, এখানে আর 3টা ছিল, একটা পড়ে থাকলো। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা h:1/3, h:4/3, এখানে আর পড়ে আছে। এবার আমরা দেখতে পাচ্ছি গোলকের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাস অর্থাৎ 2r, আর সবার বলেছে উচ্চতা সমান, তাহলে 2rটাই এখানে কি হচ্ছে h, তার মানে এখানে 2r এর মান কিন্তু h হবে, কারণ উচ্চতা কিন্তু সবারই সমান বলে দিয়েছে প্রশ্নেই। তাহলে এখান থেকে আর আমরা কত পাবো, আর সমান সমান হবে h/2, তো আমরা এখানে কিন্তু এই মানটিকে বসে দিতে হবে। তাহলে h:1/3 সরি h আর 4/3, এখানে আর এর বদলে লিখলাম আমরা h/2, কাটাকাটি করলে এখানে 2 হচ্ছে। এবার আমরা বলেছিলাম নিচে ভগ্নাংশ রাখা যাবে না, ভগ্নাংশগুলিকে সরাতে হবে। তো আমরা কি করি, সবগুলোকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3h, আর এটা h/3 ছিল, একেও 3 দিয়ে গুণ করলাম, পরেরটিকেও 2h/3 ছিল, একেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 3 কাটা, এখানে 3 3 কাটা, তো আমরা দেখতে পাচ্ছি 3h এইচগুলো কেটে যাবে, তাহলে 3:1:2, তাহলে উত্তর হয়ে গেল কিন্তু 3:1:2। তো আমার এখানে
অনুপাত দেব 3:1:2। তোমরা একটু দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় আবার নিজেরা করো, একটা একটা করে কাটো, তাহলে একদম ঠিক হয়ে যাবে। শুধু আমাকে এখানে একটু মনে রাখতে হবে যে গোলকের বলে দিয়েছে উচ্চতা সমান বাকিদের সঙ্গে। তো এখানে গোলকের ক্ষেত্রে এটা তো ব্যাস হয়, তো ব্যাস আর উচ্চতা সমান, এখান থেকে কিন্তু আরটা আমরা এইচ দিয়ে বের করে নিলাম, নয়তো কিন্তু এখানে আমার এই দুটোতে এইচ থাকতো, এখানে আর দিয়ে থেকে যেত, আমার অনুপাত বের হতো না। এবার পরের প্রশ্ন আমাকে বলে দিয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের সঙ্গে সমান হবে। এবার আমরা জানি 1 বছরের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়, তার মানে এটি দেওয়া আছে সত্য। এবার আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। কি বলেছে? বলেছে x² প্লাস x প্লাস 1 = 0 সমীকরণ এর বীজদ্বয় পরস্পরের অনন্যক। এবার বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে আমরা বলেছিলাম কি হবে, c/a এর মান হবে কিন্তু 1। তো এখানে c এর জায়গায় কত দেওয়া আছে, একই দেওয়া আছে, এর জায়গায় কত দেওয়া আছে, একই দেওয়া আছে, তার মানে এর মান কিন্তু একই বেরোচ্ছে, তাহলে এটাও ঠিক আছে। তো 2 নম্বরটাও হয়ে যাবে সত্য। পরের প্রশ্ন আমায় বলে দিয়েছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় চতুর্ভুজ দুটি সদৃশ হবে। সবসময় কিন্তু সদৃশ নাও হতে পারে, এই জন্য এটা আমার হয়ে যাবে মিথ্যা। পরের প্রশ্ন বলে দিয়েছে যে আলফার মান 0 থেকে 90 মধ্যে কোনো একটা হলে sec² আলফা প্লাস cos² আলফা এর মান কত হবে। এবার আমরা যদি cos 0 ডিগ্রির মান দেখি, cos 0 ডিগ্রির মান কিন্তু হয়ে থাকে 1 হয়ে থাকে, আর cos 90 ডিগ্রির মান হয়ে থাকে কিন্তু 0। এবার আমরা যদি সর্বনিম্ন মানের জন্য 0টা নিতে চাই, cos 90 ডিগ্রি এখানে নেই, তাহলে আমাকে এখানে sec 90ও নিতে হবে, কিন্তু sec 90 কিন্তু হয়ে যাবে আমার অসংজ্ঞাত বা অসীমের কাছাকাছি, তাই এটা কিন্তু নেওয়া যাচ্ছে না। তো আমরা যদি 0 ডিগ্রিরটা নিই, তো cos 0 ডিগ্রি এখানে 1, আর এখানে sec 0 ডিগ্রির মান হবে 1, তো সর্বনিম্ন আমাদের কিন্তু 2 হচ্ছে, এর থেকে কম হওয়া সম্ভব নয়। তো আমাদের এটি কিন্তু দেওয়া আছে 2ই দেওয়া আছে প্রশ্নে, তাই এটি সত্য হয়ে গেল। এবার পরের প্রশ্নে আমায় বলে দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার বা 2 একক হলে চোঙের যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের সাংখ্যমান সমান হবে। তো এবার চোঙের ক্ষেত্রে আমরা জানি এর আয়তনের সূত্র হলো πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল কিন্তু হয়ে থাকে 2πrh। এবার আমরা যদি এখানে পাই আর এর মান 2 বসাই, তাহলে 2 এর স্কোয়ার মানে 4h, তো এখানে হচ্ছে 4πh, আর এই ক্ষেত্রে কত হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এখানেও যদি আমরা আর এর মান 2 বসাই, তাহলে এখানেও হচ্ছে কিন্তু আমার 4πh। এবার h এর মান যাই হোক না কেন, বাকি তো ধ্রুবকই রয়েছে, তাই সমানই হবে, তো এটাও হয়ে গেল কিন্তু সত্য। আর সর্বশেষ প্রশ্ন আমাদের কি বলে দিয়েছে 6, 7, 8, 9, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটি ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। বলেছে তথ্যগুলির মধ্যমা 10। আমাকে দেখতে হবে এখানে কতগুলি পদ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি পদ আছে। যদি যুগ্ম থাকে বলেছিলাম মানে জোড় সংখ্যা থাকে, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করতে হবে 6, তাহলে 6 নম্বর, আর পরেরটা 7 নম্বর পদের যোগফল আর তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 6 নম্বরে কে আছে, 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বরে আছে 10, 7 নম্বরে আছে 15, তাহলে আমাকে কি করতে হবে, 10 আর 15 যোগ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 10, 15 যোগ করলে হবে 25, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 12.5, তার মানে হবে 12.5। কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে মধ্যমা 10, তার মানে এটি ভুল দেওয়া আছে। আজ আমরা WBH এর টেস্ট পেপারের মোট 5টি সেটের কিন্তু সকল শর্ট প্রশ্ন সমাধান করে নিলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তবে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আজকের জন্য এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।